ভাবলাম যে আজকে আল্লাহ নাম করে একটু আপনার যে ভিডিওটা ওপেন করি। ইভেন আমি একটু পরেও যখন আবার কানেক্ট হয়েছিলাম তখনও ভিডিওতে ক্লিক করছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে হ্যাঁ। ওই যেহেতু আমি ইউনিভার্সিটির ভিতরে থাকি, একদম আমার পাশেই বিজনেস স্কুল, এবং আমার ল্যাপটপটা ইউনিভার্সিটি থেকে দেওয়া, আচ্ছা এবং আচ্ছা। আমি কিন্তু আপনার সি ট্যাবে ঢুকতে পারি না, পুরোটাই ওদের কন্ট্রোল করা। তো আমাদের এই দেশে যারা 16 বছর এবং তার নিচে, তাদের জন্য টোটালি আপনার যে কোনো ধরনের জুম বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, সবকিছু নিষিদ্ধ, আইন করে একদম। হুম। আর যারা আমরা ইউনিভার্সিটিতে আছি, আমরা তো এখনো ইউনিভার্সিটি যদি স্টাফ বা ধরেন স্টুডেন্ট বলেন, তারাও যাতে অন ক্যাম্পাস কোনো ধরনের ভিডিও কল বলেন বা ভিডিও টকিং বল বা ভিডিও কিছু ইউজ করতে না পারে। ওরা কি করে, এটা এটা আপনার অফ করে রাখে। তো যেহেতু আমরা পিজিআর, পোস্ট গ্রাজুয়েট রিসার্চার স্টাফ, তা আমরা তো চাইলে এটাকে মাঝে মধ্যে আমরা ইউজ করতে পারি। কিন্তু যেহেতু আজকে স্যাটারডে সানডে সাধারণত একটা ছুটির দিন থাকে, এবং ফ্রাইডে বিকাল 5টার পর থেকে কিন্তু ছুটি শুরু হয়ে যায়, বিকাল 5টা মানে বাংলাদেশের 10টা। তো তখন কি করে, এরা অটোমেটিক ভিডিওটাকে অফ করে দেয়। তো যখনই আমি করতে লাগছি তখনই এটা কি করছে, হ্যাং করে সিস্টেমে ওদের কাছে অটোমেটিক মেসেজ চলে গেছে যে সামওয়ান ইজ ট্রাইং টু ওপেন দ্য ভিডিও ইন্টারফেস। এবং তারা আবার আমাকে ইমেল করছে যে এটা কি তুমি কিনা বা কেন ইউজ করছো। তো তো এখন এই সমস্ত কিছু লিমিটেশনস, আসলে এইসব দেশে অনেক কিছুই ভালো, কিন্তু ওই যে আবার বেশি পিজি ওই যে ভাই। কন্ট্রোল, এটা আবার অনেক বেশি ডিফিকাল্ট আর কি অনেক সময়। হুম। তো ভাই দ্যাটস হ্যাঁ। ওয়াই আর কি, যেমন আমি এখনো মনে হচ্ছে যে একটু ভিডিওটা ওপেন করি, কিন্তু আমি সাহস হ্যাঁ জি পাইতেছি ভাই। না যে ভিডিওটা আবার ক্লিক করলে আবার না আবার 10 মিনিট পিছিয়ে যাই। বুঝতে পারছেন অবস্থাটা? না না, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই স্যার, অন করার দরকার নেই, আপনি মোটামুটি ক্লাস চালিয়ে যান। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, জি অনাকাঙ্ক্ষিত স্যার। ভাবে ওই যে বলতেছিলেন সবাই, তা আমিও ভাবলাম যে আজকে একটু ভিডিওতেই ক্লাস দিই, কিন্তু দেখলাম যে আসলে মানে কিছু কিছু জিনিস প্রযুক্তিগতভাবে কিছু জিনিস ভালো, আবার প্রযুক্তি কন্ট্রোল করার ওয়েটা অনেক সময় অনেক প্রয়োজনকে অনেক সময় সার্ভ করে না। অনেকে এটাকে আপনার ধরেন ফ্রডফুলি ইউজ করে বিভিন্ন কারণে, কিন্তু অনেকে পারপাসটা ভালো থাকলে অনেক সময় ইউজ করা যায় না। তো ঠিক আছে, অসুবিধা নেই, তা আমরা পড়াটা শুরু করি। আর মনির ভাই, মঙ্গলবার তো আমার ক্লাস আছে না? মঙ্গলবারে আমাদের সোমবারও একটা আছে, আর মঙ্গলবারে আপনি যদি অ্যাভেলেবল থাকেন আমার মনে হয় নিয়ে নি, কারণ আপনার ক্লাসগুলো একটু কমে গেছে তো। সাপ্লাই চেনের হুম হুম ক্লাসগুলো হুম। একটু শেষ হোক, আপনি তো আমার ব্যস্ত হয়ে যাবেন। আমার মনে হয় আপনি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন, নাহলে আমরা মঙ্গলবারে একটা শিডিউল দিব রাত 10টায়, সাপ্লাই চেনের উপরে। হোক স্যার, মঙ্গলবারে হোক। ওকে। ওকে, তাহলে চলো, আচ্ছা অসুবিধা ঠিক স্যার, আছে। মঙ্গলবার জি ইনশাল্লাহ। জি। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন ইন এ সাপ্লাই চেন। তা আমরা যদি একটু খেয়াল করে দেখি যে কোঅর্ডিনেশন শুক্রবারে কোনো যখন সমস্যা? স্যার শুক্রবার কি আপনি অ্যাভেলেবল আছেন নেক্সট ফ্রাইডেতে? আমি আছি অ্যাভেলেবেল আচ্ছা, আছি। তাহলে দেখি আমি একটু মঙ্গলবার শুক্রবারটা একটু রিশিডিউল করা যায় কিনা, ওই ম্যাডাম আছে তো, ম্যাডামকে অন্যদিন দেওয়া যায় কিনা, ম্যাডাম আবার আচ্ছা। শুক্রবার ছাড়া ফ্রি থাকে না, যাই হোক এগুলো একটু ঝামেলা আর কি। আচ্ছা দেখি। হুম। আচ্ছা, আমি যে বিষয়টা কথা বলছিলাম আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, যে আমরা কথা বলছিলাম যে আজকে যে টপিকটা হচ্ছে কোঅর্ডিনেশন ইন এ সাপ্লাই চেন। তো যখনই কোঅর্ডিনেশন ইন এ সাপ্লাই চেন, কোঅর্ডিনেশন এমন একটা বিষয় যে লাইফের বলেন, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কোঅর্ডিনেশন প্রয়োজন। আপনার ফ্যামিলি বলেন, আপনার পার্সোনাল লাইফ বলেন, আপনার প্রফেশনাল লাইফ বলেন, আপনার এডুকেশনাল লাইফ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা কোঅর্ডিনেশন দরকার। তো একই রকম ভাবে যেহেতু আমরা বলেছি সাপ্লাই চেন আসলে 5টা স্টেজ, কি সাপ্লায়ার, আপনার ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, কাস্টমার। তাহলে এই প্রত্যেকটা স্টেজের সাথে যদি কোঅর্ডিনেশন না থাকে তাহলে কখনোই একটা সাপ্লাই চেন ভালো মতো পারফর্ম করতে পারবে না। এবং এই যে যদি সাপ্লাই চেন একটা ভালো কোঅর্ডিনেশন থাকে, যে মনে করেন সাপ্লায়ারের সাথে ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারের সাথে হোলসেলার, হোলসেলারের সাথে রিটেলার, এবং রিটেলের সাথে কাস্টমারের, তাহলে আলটিমেটলি কি হবে, ব্যবসাটা ভালো করবে। আর ব্যবসা যদি ভালো করে তাহলে কি হবে, সাপ্লাই চেন সারপ্লাস, তার মানে কি সাপ্লাই চেন প্রফিট করবে। তো এখন এখানে যে কথাটা বলছে দেখেন, সেকেন্ড লাইনে বলছে রিকোয়ার্স দ্যাট ইচ স্টেজ শেয়ার ইনফরমেশন এন্ড টেক ইনটু অ্যাকাউন্ট দ্য ইফেক্টস অফ ইচ অ্যাকশন অন দ্য আদার স্টেজ। এবং প্রত্যেকটা স্টেজ একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করতে হবে। এবং শুধুমাত্র শেয়ার করলে হবে না, যদি আমি ধরেন ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারার এমন একটা কাজ করলো যেটার ফলে যদি সাপ্লায়ার প্রভাবিত হয়, বা সাপ্লায়ার এমন একটা কাজ করলো যেটা দ্বারা যদি ম্যানুফ্যাকচার প্রভাবিত হয়, এটা আগের থেকে তাকে জানাতে হবে। আর যদি না জানায় তাহলে কি হবে, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং দিয়ে কি হবে, আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। তো এখন যদি কোনো কারণে যদি কোঅর্ডিনেশনটা প্রপার না হয় তাহলে কি হতে পারে, রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে দুটো, একটা হচ্ছে কি আপনার বিভিন্ন স্টেজে কনফ্লিক্ট হবে। কার সাথে কার কনফ্লিক্ট, মনে করেন সাপ্লাইয়ের সাথে ম্যানুফ্যাকচার কনফ্লিক্ট হতে পারে, হোলসেলার সাথে হোলসেলার কনফ্লিক্ট হতে পারে, রিটেলার সাথে রিটেলার কনফ্লিক্ট হতে পারে, আবার রিটেলার সাথে হোলসেলার কনফ্লিক্ট হতে পারে, কাস্টমারের সাথে রিটেলার কনফ্লিক্ট হতে পারে। তো এই জন্যই বলা হচ্ছে যে ইনফরমেশন মুভিং বিটুইন স্টেজেস ইজ ডিলেড অর ডিস্টর্টেড। এবং এই যে যদি কোঅর্ডিনেশন না থাকে, যে আপনি যদি একটা ইনফরমেশন দেন, এটা অনেক সময় ডিলে হতে পারে, অথবা এটা অনেক সময় ডিস্টর্ট, মানে এটা কি পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখানে যদি আপনার খেয়াল করে দেখেন, আমরা দেখলাম যে আসলে কোঅর্ডিনেশনটা কেন প্রয়োজন, এবং এটা যদি না থাকে তাহলে কি হতে পারে, কনফ্লিক্ট হতে পারে।
আপনার কি হতে পারে, ইনফরমেশন শেয়ারিংটা কি হতে পারে, ডিলে হতে পারে, ডিস্টর্টেড হতে পারে। পাশাপাশি যদি আপনারা দেখেন এখানে আরেকটা কথা বলা হচ্ছে ল্যাক অফ সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন অ্যান্ড দ্য বুইল হুইপ ইফেক্ট। তো এখন প্রশ্নটা হচ্ছে বুইল হুইপ ইফেক্টটা আসলে কি? তো বুইল হুইপ ইফেক্টটা হচ্ছে দেখেন ফ্লাকচুয়েশনস ইন অর্ডারস ইনক্রিজ অ্যাজ দে মুভ আপ দ্য সাপ্লাই চেইন ফ্রম রিটেলার টু হোলসেলার টু ম্যানুফ্যাকচারার্স টু সাপ্লায়ার্স ডিস্টোর ডিমান্ড ইনফরমেশন উইদান দ্য সাপ্লাই চেইন। হোয়াই আমরা একটু আগে একটু বোঝার চেষ্টা করি বুইল হুইপ ইফেক্টটা কি। যেমন এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো ছবিতে যদি আমরা দেখি এখানে কি আছে, বৈলুপ ইফেক্টটা কি দেখেন। এখানে বলা হচ্ছে কি বৈলুপ ইফেক্টটা কি, স্মল চেঞ্জেস ইন ডিমান্ড ক্যান প্রডিউস এ হুইপ লাইক ইফেক্ট আপস্ট্রিম। যেমন আপনি যদি একটা দড়িকে ধরেন, ধরে যদি হালকা একটু নাড়া দেন, দেখবেন এটা শেষ প্রান্তে বিশাল একটা ইফেক্ট হয়। কি হয় না ভাই? জি স্যার, এই যে চাবুকের আপনি মতো। একটা দড়ি হাতে নিয়ে হয় স্যার। হালকা একটু নাড়া দিবেন, দেখবেন শেষে গিয়ে এটা বিশাল বড় একটা ইফেক্ট হচ্ছে। তো এখন মনে করেন এখানে কারা, এখানে হচ্ছে কাস্টমার। তো এখন কি বলছে দেখেন, 10 ইউনিটস ফোরকাস্টেড কাস্টমার ডিমান্ড, মানে কাস্টমারের ডিমান্ড ফোরকাস্ট করা হচ্ছে কতগুলো প্রোডাক্ট, 10 ইউনিট, মানে 10টা প্রোডাক্ট। তখন দেখেন 15 ইউনিটস রিটেলার্স অর্ডারস ইনক্লুডিং সেফটি স্টক। এখন সবাই প্রজেক্ট করলো, ফোরকাস্ট করলো যে এবছর কাস্টমারের ডিমান্ড হবে 10টা প্রোডাক্ট, কিন্তু যে রিটেলার সে অর্ডার দিছে 15টা। কেন 15টা অর্ডার দিছে? সে চিন্তা করলো 10টা তো ফোরকাস্ট করছি কাস্টমারের ডিমান্ড হবে, যদি কোনো কারণে ডিমান্ডটা বেড়ে যায় তাহলে আমি কি করি, সেফটি স্টক হিসেবে 5টা প্রোডাক্ট বেশি অর্ডার দিব। তো এখন আমরা ফোরকাস্ট করছি কয়টা, 10টা, কিন্তু রিটেলার অর্ডার দিছে 15টা। এখানে 10টা কি কাস্টমার ডিমান্ড, 5টা হচ্ছে কি সেফটি স্টক। তখন দেখেন হোলসেলার কি করলো, দেখেন হোলসেলার বা ডিস্ট্রিবিউটর কি করছে, 20 ইউনিটস ডিস্ট্রিবিউটর অর্ডারস টু দ্য ম্যানুফ্যাকচারার টু অ্যাভেল বাল্ক ডিসকাউন্ট অ্যান্ড মেনটেন এনাফ স্টক। তো যখন আপনার ডিস্ট্রিবিউটর দেখলো যে ফোরকাস্টিং হচ্ছে 10টা, কিন্তু রিটেলার অর্ডার দিছে কয়টা, 15টা। তো যেহেতু রিটেলার 15টা অর্ডার দিছে কিন্তু আমরা ফোরকাস্ট করছি 10টা, তার মানে কি মার্কেট মনে হয় একটু ভালোর দিকে যাচ্ছে। কি ব্যাপারটা কি তাই না? ফোরকাস্ট করলাম 10টা কিন্তু রিটেলার অর্ডার দিছে 15টা। এখন রিটেলারের সাথে কাস্টমারের সম্পর্ক কি সবচেয়ে ভালো, তারা ডিরেক্টলি কমিউনিকেশন করে। তার মানে নিশ্চয়ই রিটেলারের কাছে কোনো নিউজ আছে। তো তার মানে কি, যেহেতু সে 15টা অর্ডার দিছে কিন্তু ফোরকাস্ট হচ্ছে 10টা, তার মানে অবশ্যই মার্কেটে ভালো করে একটা খবর আছে। তখন সে কি করলো দেখেন, দুটো বিষয়। একটা হচ্ছে আবার প্রডিউসার বলছে তুমি যদি একসাথে 20টা প্রোডাক্ট কিনো তাহলে ধরো 10% ডিসকাউন্ট পাবে। তাহলে এমনি তো 15টা অর্ডার দিছে কে, রিটেলার। তা আমি যদি 20টা কিনি তাহলে 10% ডিসকাউন্ট পাবো। ওই দেখেন কি বলছে, অ্যাভেল বাল্ক ডিসকাউন্ট, মানে আমি যদি 20টা কিনি 10% ডিসকাউন্ট, এবং আর 5টা প্রোডাক্ট আমার কি থাকবে, স্টকে থাকবে। তখন সে কি করলো, হোলসেলার 20টা অর্ডার দিছে। এখন দেখেন ম্যানুফ্যাকচারার কি করছে, 40 ইউনিটস দ্য ম্যানুফ্যাকচারার অর্ডারস ম্যাটেরিয়াল টু ব্রিং ডাউন ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড টাইমলি ডেলিভারি। তখন ম্যানুফ্যাকচার দেখলো কি রে, ফোরকাস্টিং করলাম 10টা, এখন ডিস্ট্রিবিউটর অর্ডার দিছে 20টা, মানে কি ডাবল। তার মানে নিশ্চয়ই মার্কেটে কোনো ভালো কিছু আছে। আবার এদিক দিয়ে সে চিন্তা করলো আমি যদি একত্রে 40টা প্রোডাক্টের র মেটেরিয়ালস অর্ডার করি তাহলে আমার কি হবে, ট্রান্সপোর্টেশন কস্টটা কমে যাবে। পাশাপাশি একসাথে যদি বেশি পরিমাণে প্রোডাক্ট র মেটেরিয়ালস কিনি তাহলে আমার কি হবে, খরচটাও কমে আসবে। দেখা গেল জি 20টা প্রোডাক্ট কিনলে আমার লাগতো 200 টাকা, 40টা প্রোডাক্ট কিনতে লাগতেছে আমার 300 টাকা। এবং পাশাপাশি আমি যদি 40টা প্রোডাক্টের র মেটেরিয়ালস কিনে রাখি, যেহেতু 20টা তো অলরেডি অর্ডার আছেই, আরো 20টা র মেটেরিয়ালস থাকলো, যখনই অর্ডার দিবে সাথে সাথে বানায় পৌঁছায় দিব। তাহলে এখন দেখেন, কিন্তু বছর শেষে অ্যাকচুয়াল কাস্টমার ডিমান্ড কটা ছিল ভাই, 9টা। 9টা। তাহলে এখন দেখেন কাস্টমারের ডিমান্ড ফোরকাস্ট ছিল 10টা, রিটেলার 5টা বাড়াই দিছে কেন, সেফটি স্টক। এখন রিটেলার 5টা বাড়াই দেওয়াতে আপনার হোলসেলার মনে করছে যে মার্কেটে মনে হয় ভালো কোনো একটা খবর আছে, সে কি করছে আরো 5টা বাড়াই দিছে 20টা। কেন? ওই যে ডিসকাউন্টের আশায়, আরেকটা হচ্ছে কি স্টক, এনাফ স্টক রাখার জন্য। আর যখন ম্যানুফ্যাকচারার দেখলো ডিমান্ড 10টা ফোরকাস্টেড, কিন্তু ডিস্ট্রিবিউটর অর্ডার দিয়েছে 20টা, মানে ডাবল, তখন সে কি করলো, তার খরচ কমানোর জন্য এবং এনাফ স্টক রাখার জন্য সে আরো 20টা অতিরিক্ত অর্ডার দিল। তাহলে দেখেন এখানে রিটেলার মাত্র 5টা প্রোডাক্ট যদি অতিরিক্ত দেওয়ার কারণে আলটিমেটলি যেখানে ডিমান্ড হচ্ছে 10টা বিক্রি হলো 9টা, প্রোডাক্ট বাড়াইছে কটা, টোটাল 40টা ভাইরা। 40টা। জি তাহলে এখন দিনের শেষে আপনারা আমাকে বলেন, এই যে রিটেলার সে যে 15টা প্রোডাক্ট কিনলো, বিক্রি করতে পারছে 9টা, তাহলে তার কাছে কটা প্রোডাক্ট রয়ে গেল, 6টা। 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 এই যে ডিস্ট্রিবিউটর বা হোলসেলার 20টার ভিতরে 15টা প্রোডাক্ট রিটেলারকে দিছে, তাহলে তার যে বাকি 5টা প্রোডাক্ট এটিকে আর বিক্রি হবে? না।
জি না। তাহলে রিটেলারের কাছে রইলো 6টা আর হোলসেলারের কাছে কয়টা? 5টা। 6 আর 5-এ কত ভাইরা? 5টা। 6 আর 5 11। কত? 11টা। 11। আর 11। ম্যানুফ্যাকচারার 40টা প্রোডাক্ট বানাইলো কিন্তু বিক্রি করতে পারছে কয়টা? 20টা। তাহলে আরো 20টা প্রোডাক্ট রয়ে গেল না? হুম। জি। তাহলে এই যে 11 আর 20 কত হইলো? 31। 31। 31। তার মানে দেখেন এই যে একটু পরিবর্তনের কারণে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাহলে প্রোডাক্টের ডিমান্ড যেখানে বিক্রি হইলো 9টা, আমরা কয়টা প্রোডাক্ট বানালাম? 40টা। 31টা প্রোডাক্ট। তাহলে থ্রু আউট দ্য ইয়ার রয়ে এই গেছে। প্রোডাক্টগুলোকে আমাকে ক্যারি করতে হবে না? জি। হ্যাঁ, রাখতে হবে। তাহলে রিটেলার যদি বলতো ডিস্ট্রিবিউটরকে, ভাই আমি কিন্তু 5টা প্রোডাক্ট অর্ডার দিয়েছি, কেন? আমার সেফটি হিসাবে, আমার দোকানে স্পেসও খালি আছে, এই কারণে ভাবলাম যে 5টা প্রোডাক্ট একবারে বেশি করে অর্ডার দিই। এটা কিন্তু কাস্টমারের ডিমান্ড বেশি, ব্যাপারটা কিন্তু তাই নয়। তাহলে কি ডিস্ট্রিবিউটর কি আর 20টা প্রোডাক্ট অর্ডার দিত ভাই? না। জি না। আবার ডিস্ট্রিবিউটর যদি বলতো যে ভাই আমার কাছে, আমি আপনার কাছ থেকে 20টা প্রোডাক্ট কিনছি, কেন? ওই যে আমার ওই ডিসকাউন্টের লোভে। এবং পাশাপাশি কি, যেহেতু রিটেলার 5টা প্রোডাক্ট বেশি অর্ডার দিছে, তা আমি 5টা প্রোডাক্ট কি আমার কাছে স্টক রাখতে যাচ্ছি, কিন্তু মার্কেট আসলে কি ভালো কিনা এটা আমি জানি না। তাহলে ম্যানুফ্যাকচারার কি 40টা প্রোডাক্ট বানাইতো ভাই? জি না। বানাইতো না। তাহলে এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাকে আমরা কি বলি? বুইল হুইপ ইফেক্ট। সবাইকে আমরা ক্লিয়ার? ইয়েস জি। স্যার। এখন দেখেন এই যে দ্য ইফেক্ট অন পারফরমেন্স। তাহলে এখন এই যে আপনার প্রোডাক্টের বিক্রি হলো 9টা, বানাইলাম 40টা, তাহলে এই যে 31টা প্রোডাক্ট, 6টা রিটেলার, 5টা হোলসেলার আর 20টাকে ম্যানুফ্যাকচারার, সারা বছর যে তারা এটাকে ক্যারি করলো, তাহলে তাদের টোটাল প্রফিট কি বাড়বে না কমবে ভাই? কমবে। কমবে স্যার। কমবে। আচ্ছা, এখানে দেখেন পারফরমেন্স মেজার্স ইনক্লুড ম্যানুফ্যাকচারিং কস্ট। ভাই আমার প্রোডাক্টের ডিমান্ড ছিল 9টা, বানাইলাম 40টা, ম্যানুফ্যাকচারিং কস্ট কি বেশি লাগছে না কম লাগছে? বেশি। বেশি লাগছে স্যার। তারপরে এই যে আমার যে 31টা প্রোডাক্ট সারা বছর হোল্ড করলাম, তাহলে কি আমার ইনভেন্টরি হোল্ডিং কস্ট লাগছে না? লাগছে। জি স্যার। রিপ্লেসমেন্ট লিড টাইম, এখন মনে করেন আমার 9টা প্রোডাক্ট বানাইতে যে সময় লাগবে, 40টা প্রোডাক্ট বানাইতে কি সেম সময় লাগবে না? বেশি, 4 গুণ বেশি সময় লাগবে না? বেশি সময় লাগবে স্যার। জি। জি স্যার, বেশি 4 তারপর গুণ সময় এই লাগবে। যে লাগবে। 9টা প্রোডাক্ট ক্যারি করতে আমার যে খরচ, আর 40টা প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন কস্ট কি সেম না বেশি? বেশি। বেশি। তারপর লেবার কস্ট কি বেশি লাগবে না? জি। অবশ্যই বেশি লাগবে। লাগবে। তারপর এই যে লেভেল অফ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, ভাই আপনার প্রোডাক্ট শেষ, এখন আপনি 9টা প্রোডাক্ট বানাইতে বললে দ্রুত বানায় প্রোডাক্টটা অ্যাভেলেবেল করতে পারবেন, কিন্তু 40টা প্রোডাক্ট যখন আপনি বানাইতে যাবেন, তাহলে প্রোডাক্টটা অ্যাভেলেবেল করতে একটু সময় লাগবে না? লিড টাইম জি। বেশি লাগবে। লিড টাইম বেশি লাগবে। এই যে তারপর রিলেশনশিপ অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন। এখন এখন ফলাফলটা কি হলো? এই যে সাপ্লাই চেনে রিটেলার দোষ দিবে, হোলসেলার কাকে দোষ দিবে? রিটেলারকে। ম্যানুফ্যাকচারার কাকে দিবে? ডিস্ট্রিবিউটরকে। তাহলে একে অপরকে যদি দোষারোপ করে, তাহলে এদের ভিতর যে রিলেশনশিপ, এটা কি ভালো হবে? নষ্ট জি হবে। না স্যার। তা এখন এই কথাটাই বলা হয়েছে, দেখেন এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট ইনক্রিজেস, ইনভেন্টরি হোল্ডিং কস্ট ইনক্রিজেস, লিড টাইম ইনক্রিজেস, ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্রিজ, লেবার কস্ট ইনক্রিজেস, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ডিক্রিজেস, প্রফিটেবিলিটি আলটিমেটলি প্রফিটেবিলিটি কি হবে? ডিক্রিজেস। সবাইকে আমরা ক্লিয়ার? ক্লিয়ার। জি সবাইকে স্যার। আমরা জি বুঝতে স্যার। পারছি? আচ্ছা, তো এখন দেখেন অবস্টাকেলস টু কোঅর্ডিনেশন ইন এ সাপ্লাই চেন। এখন আসলে এখানে 5টা অবস্টাকেল সাপ্লাই চেনের কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কি কি? একটা হচ্ছে ইনসেনটিভ অবস্টাকেলস। তো ইনসেনটিভ অবস্টাকেলস থেকে এখানে দুটো দুটো এক্সাম্পল আছে, একটা কেমার্ট, একটা ভেরিলা, দুইটাই আপনাদের বই থেকে দেওয়া হয়েছে। তা আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে একটা এক্সাম্পল বলে দিই। যেমন ভেরিলা, ভেরিলা হচ্ছে কি একটা পাস্তা পাস্তা তৈরির কোম্পানি, এবং আমি যদি ভুল না করি এটা ইটালিয়ান একটা পাস্তা কোম্পানি। তাদের পাস্তা পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন ভেরিলা কি করলো, তারা একটা ইনসেনটিভ দিল কাকে? সেলস ফোর্সকে, যারা তাদের পাস্তাগুলো বিক্রি করে। কি ধরনের ইনসেনটিভ? যদি জানুয়ারি মাসে আপনারা আমাদের যে ভেরিলা যে পাস্তা, এটা যদি আগের মাসের তুলনায় 30% বেশি বিক্রি করতে পারেন, তাহলে যে প্রফিট হবে, এই প্রফিটের আপনার কি হবে? 40% আপনাদেরকে আমরা শেয়ার করবো। যদি 30% আগের মাসের তুলনায় বেশি বিক্রি করতে পারেন, তাহলে 40% প্রফিট শেয়ার করবো কাদের সাথে? সেলস ফোর্সের সাথে। তখন সেলস ফোর্স তারা চিন্তা করলো, পাস্তা ভাই এটা কি পচনশীল প্রোডাক্ট? জি না। তাহলে তখন তারা কি করলো, দোকানে দোকানে গিয়ে বললো রিটেলারকে, ভাই আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, যদি আগের মাসের তুলনায় 30% অতিরিক্ত সেল করতে পারি, টোটাল প্রফিটের 40% আমরা পাবো। তো ভাই আপনাদের পাস্তা তো লাগেই সারা বছর, তা আপনারা একটু বাড়ায় নেন, তো সামনের মাসেরটা একটু বাড়ায় নেন, বা পরের আগামী 2-3 মাসেরটা বাড়ায় নেন, পরে কম কিনেন,
আমি যে প্রফিট পাবো 40%, সেখান থেকে 10% বা 5% বা 20% আপনাদের সাথে শেয়ার করবো। তখন যে রিটেলার সে চিন্তা করছে ভালোই তো, আমি তো পাস্তা তো আর পচে যায় না, তা আগে একটু অতিরিক্ত কিনে রাখলাম, যদি আমি একটু প্রফিট পাই তো লস কি? তাহলে এখন কোম্পানি যে উদ্দেশ্যে প্রমোশনটা দিছে সেই উদ্দেশ্যটা কি সফল হইলো ভাই? এটা কি সফল হইলো? হ্যাঁ, সফল হইলো। এগুলো তো সব সফল হলো না। কেন সফল হলো না? কারণ এই যে তারা দিল, আপনি ধরেন আগামী 2-3 মাসের পাস্তা অগ্রিম কিনে রাখলো, দেখা যাবে কি পরবর্তী মাসে তাদের আর কোনো, তারা কোনো অর্ডারই দিবে না। তো কোম্পানি চাইছিল যে রাইট। যাতে সেলস ফোর্স এমন ভাবে মোটিভেট করবে যে আগামী মাসে তো ডিমান্ড থাকবে, এই মাসেও যেন বিক্রিটা বাড়ে। কিন্তু কিন্তু যারা সেলস ফোর্স তারা কি করলো, একটা ইন্টারনাল নেগোসিয়েশন করলো যে আপনারা যদি 30% বিক্রি করতে আমাকে সহায়তা করেন, দরকার হলে আগামী মাসে কিছু কিনেন না, তাহলে আমার যে প্রফিটটা হবে সেই প্রফিটটা পাবো শেয়ার, সেখান থেকে আপনাদের সাথে একটা পোর্শন আমি শেয়ার করবো। তাহলে এখানে যে ইন্টেনশনটা, এটা কি পজিটিভ ইন্টেনশন নাকি নেগেটিভ ইন্টেনশন ভাইরা? নেগেটিভ ইন্টেনশন। নেগেটিভ। এবং আলটিমেটলি কি হলো কোম্পানির, এটা কি একটা অবস্টাকলস। এবং ওই কোম্পানি মনে করতে পারে জানুয়ারি মাসে তাদের পাস্তা ডিসেম্বরে বিক্রি হয়েছে 100টা, জানুয়ারি মাসে বিক্রি হলো 135টা। তো কোম্পানি মনে করতে পারে যে আসলেই তাদের ডিমান্ড মনে হয় বেড়ে গেছে, তাহলে ফেব্রুয়ারি মাসে তো 135টা ডিমান্ড হওয়ার কথা, কি বলেন ভাইরা? হওয়ার জি কথা না? হওয়ার তো হওয়ার তারা কি কথা করলো, না। ফেব্রুয়ারি মাসে 130-135টা বানাইলো, কিন্তু দেখা গেলো ফেব্রুয়ারি মাসে বিক্রি হলো 60-70টা। কারণ কি, অলরেডি জানুয়ারি মাসে 35টা প্রোডাক্ট তারা অতিরিক্ত কিনছে। তাহলে আলটিমেটলি কি তাদের লাভ হলো? কোনো লাভ হলো না, বরঞ্চ লস হবে। কেন লস হবে? তাদের প্রফিটটাও 40% চলে গেল। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে যে অতিরিক্ত প্রোডাক্ট বানাইলো 135টা, বিক্রি হলো 70টা, তাহলে এই অতিরিক্ত 65টা প্রোডাক্ট তাদেরকে কি করতে হবে? ইনভেন্টরি ক্যারিং করতে হবে। কি সবাইকে আমার কথা ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি, জি স্যার। ক্লিয়ার স্যার। এরপর দেখেন ইনফরমেশন প্রসেসিং অবস্টাকেল। ইনফরমেশন প্রসেসিং অবস্টাকেলটা কি? আপনারা দেখবেন প্রত্যেক বছর এই যে উন্নত বিশ্ব বলতে বলছি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে সবচেয়ে বড় সেলস অফার দেয় হচ্ছে আপনার ডিসেম্বর মাসে, ক্রিসমাস এবং কি বক্সিং হলিডে উপলক্ষে, বক্সিং ডে উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে সেলস দেয়। তো এখন প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল তারা কি বিক্রি করে? ডায়াপার বিক্রি করে। এখন ওয়ালমার্ট কে, ওয়ালমার্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার স্টোর। কি সবাই তো আপনারা জানেন ভাই, জানেন না? জি স্যার। জি, সেকেন্ড সবচেয়ে বড় কোনটা? টেস্কো। টেস্কো কোথাকার? ইউকের। ইউকে। 3 নম্বর কোনটা? 3 নম্বর হচ্ছে ক্যারিফোর। কোথাকার? ফ্রান্সের। তো এখন ওয়ালমার্ট তারা কি করলো, ক্রিসমাস উপলক্ষে তারা বলল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে আপনি যদি প্রক্টর গ্যাম্পেলের ডায়াপার কিনেন, প্যাম্পার্স কিনেন, একটা কিনলে আরেকটা ফ্রি। তো এখন মনে করেন ভাই, যাদের এই সকল দেশে যারা বসবাস করে, যেমন আমার মেয়েটার বয়স হচ্ছে 5 বছর, ছেলেটার বয়স হচ্ছে আপনার সামনের আগস্টের 7 তারিখে 3 বছরে পড়বে। তো এখানে কিন্তু আপনার ডায়াপার, যেহেতু এটা ঠান্ডার দেশ এবং কার্পেটের দেশ, আপনি কিন্তু সবসময় বাচ্চাদেরকে ডায়াপার পরে রাখতে হয়। তো এখন ডায়াপার তো ভাই সবারই লাগে, কি লাগে না? তো হঠাৎ করে যদি আমি শুনি জি, ভাই একটা কিনলে ডায়াপার একটা ফ্রি, তাহলে কি আমি ডায়াপার কিনবো না? বেশি করে জি ডায়াপার স্যার। কিনবো না? তো জি, এখন কি করলাম, যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে ভেঙে বলি, আমার মনে হচ্ছে 2024 সালে টেস্কো, তারা বললো টেস্কোর ডায়াপার আপনার দুটো কিনলে একটা ফ্রি। তা আমি কি করলাম, আপনার বাস পাস কেটে আমি কোথায় গেলাম? টেস্কোতে গেলাম। কেন? বেশি করে ডায়াপার কেনার জন্য। তা কারণ কি, বাচ্চাদের তো ডায়াপার সারা বছরে লাগে, তো দুইটা কিনলে যদি একটা ফ্রি, এটা তো বিশাল একটা অফার। তো এখন আমি গেলাম ডায়াপার কিনতে, কিন্তু ডায়াপার কিনতে গিয়ে দেখলাম এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, আমার মিসেসের ওটা কিনতে ইচ্ছে করে, সেটাই কিনতে ইচ্ছে করে, বাচ্চাদের চকলেট খেতে ইচ্ছা করে। তো এখন দেখা গেল কিনতে গেলাম ডায়াপার, কিনে নিয়ে আসলাম আরো অনেক কিছু। শেষ পর্যন্ত দেখি ডায়াপারে তো জায়গা বেশি লাগে, জায়গা হচ্ছে না, ডায়াপার আরো বরঞ্চ 2-3টা রেখে আসছি। তাহলে এই যে প্রক্টর গ্যাম্বল বা ওয়ালমার্ট, ওয়ালমার্ট যে অফারটা দিছে, কেন? আপনাকে ডায়াপার দিয়ে, ডায়াপার এমন একটা জিনিস সবাইরে লাগে ভাই, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের লাগবেই। তা আপনি দোকানে আসতে বাধ্য। আর দোকানে আসলে আপনি শুধু কি ডায়াপার কিনবেন না, আপনি আরো অনেক কিছুই কিনবেন। তো এখন প্রবলেমটা কি হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি, তো ওয়ালমার্ট যখন আপনার এই ডায়াপারের অফারটা দিল, দেওয়ার ফলে কি হলো, ডিসেম্বর মাসে ওয়ালমার্টে ডায়াপারের বিক্রি 3 গুণ হয়ে গেল। ট্রিপল ট্রিপল টাইমস, মানে 3 গুণ। তো হঠাৎ করে তারা প্রক্টর গ্যাম্বলকে বলল যে ভাই আমাদেরকে আরো ডায়াপার দাও। তখন প্রক্টর গ্যাম্বল বলল কি এমন ঘটনা যে তাদের ডায়াপারের ডিমান্ড 3 গুণ হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই ডায়াপারের ডিমান্ড বেড়ে গেছে। তখন তারা কি করলো, জানুয়ারি মাসে তাদের প্রোডাকশন ডাবল করে দিল।
এখন এই যে জানুয়ারি মাসে প্রোডাকশনটা ডাবল করছে, দেখা গেল জানুয়ারি মাসে বিক্রি আগের থেকে আরো 50% কম। তখন ওয়ালমার্ট জিজ্ঞেস করলো, তখন প্রক্টর অ্যান্ড গ্যাম্বল জিজ্ঞেস করলো ওয়ালমার্টকে, কি ব্যাপার ভাই, তোমরা গত মাসে 3 গুণ ডায়পার নিলা, এই মাসে যেটা স্বাভাবিক ডায়পার নাও তার অর্ধেকও নিচ্ছ না, কারণটা কি? আরে ভাই, গত মাসে তো আমরা প্রমোশন দিয়েছিলাম, এই কারণে পাবলিক বেশি করে কিনছে, এই মাসে তো প্রমোশন নাই, এই কারণে তারা কিনতেছে না। তাহলে এখন প্রক্টর অ্যান্ড গ্যাম্বল তারা প্রোডাকশন ডাবল করছে কি বুঝে? তারা ভাবছে তাদের মনে হয় ডায়পারের আসলে ডিমান্ড বাড়ছে। কিন্তু আসলে ডিমান্ডটা বাড়ছে কেন? ওয়ালমার্ট প্রমোশন দিছে বলে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওয়ালমার্ট যে তারা যে প্রমোশনটা দিছে, এটা কি তারা প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের সাথে ইনফরমেশনটা শেয়ার করছিল? করে নাই। না করার ফলে কি হয়েছে? কোঅর্ডিনেশনটা অভাব হয়ে গেছে। এবং এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, মিস কোঅর্ডিনেশন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কি করলো? অতিরিক্ত ডায়পার বানাই ফেলছে। তাহলে এই ধরনের অবস্টাকেলকে আমরা কি বলবো? ইনফরমেশন প্রসেসিং অবস্টাকেলস। সবাইকে আমরা ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। স্যার, জি। ইনসেনটিভ অবস্টেকলের কে মার্টের এক্সাম্পলটা একটু দিবেন? আপনার এটা তো বইতেই আছে, আপনার কেমাটার এক্সাম্পলটা। ও আচ্ছা আচ্ছা। তো এরপর যদি আপনারা খেয়াল করে দেখেন, নাম্বার সি তে যদি যান আপনারা, অপারেশনাল অবস্টাকেল নাম্বার সি, আপনি যদি খেয়াল করে দেখেন অপারেশনাল অবস্টাকেলস হচ্ছে 3টা। একটা হচ্ছে অর্ডারিং ইন লার্জ লটস। এখন অর্ডারিং লার্জ লটস কি ভাই? যেমন আমি যদি বলি, আমি যখন আমার বাসার থেকে মাছ কিনতে যাই, এখান থেকে আপনার যেতে লাগে, আপনার বাস পাস কিনতে হয় আপনার ধরেন 10 পাউন্ড, এবং যেতে যেতে 2টা বাস চেঞ্জ করে আমাকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে, আসতে লাগে 1 ঘন্টা। তো ওখানে গিয়ে আমি দেখি, ধরেন সাপোজ টু বি, আমি যদি একটা কই মাছ কিনি, একটা ব্লক মানে 500 গ্রাম, মানে একদম ফ্রোজেন হয়ে কেটে কুটে পরিষ্কারভাবে একদম ফ্রোজেন অবস্থায় আসে, তা একটা কিনলে এটার দাম হচ্ছে 5 টাকা, আর যদি 3টা কিনি তাহলে হচ্ছে 10 পাউন্ড। তো এখন আমার কিন্তু ভাই ফ্যামিলির যে মেম্বার, এক প্যাকেটে প্রায় কত 6টার মতো কই মাছ থাকে। তা আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু দুইটাই দুইটাই বেশি, কারণ বাচ্চারা তো ছোট ছোট, তারা তো আর কই মাছ খাবে না, কি খেতে পারবে ভাই? তাহলে জি আমি না। এবং আমার ওয়াইফ, তাহলে তো আমার একটা বা বড় জোর 2টা হলে চলে। তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমি 3টা কিনলে 2টার দামে পাচ্ছি, তখন আমি কি করি? 3টা কিনি। কারণ কি, 2টা কিনলে একটা ফ্রি, জি যদিও আমার দরকার নেই। তাহলে এই যে একটা অবস্ট্যাকেলস, এই অবস্ট্যাকেলটাকে অপারেশন অবস্ট্যাকেল। কারণ কি, কাস্টমার অনেক সময় বেশি বেশি কিনে, রিটেলার অনেক সময় বেশি বেশি অর্ডার করে কেন? ওই যে লার্জ লট কিনলে সে কি পাবে? সে ডিসকাউন্ট পাবে, এই লোভে কোয়ান্টিটি ডিসকাউন্ট পাবে। তারপর দেখেন লার্জ রিপ্লেসমেন্ট লিড টাইমস। এখন একটু আগে আপনাদেরকে কি বললাম ভাই, মনে আছে? আপনার ডিমান্ড হচ্ছে 9টা, আপনি বানালেন 40টা। তা আপনার এই যে কোয়ান্টিটি ডিসকাউন্টের কারণে ডিমান্ডটা আর্টিফিশিয়ালি বেড়ে গেছে। তা আমার যদি আরো বেশি পরিমাণে প্রোডাক্ট বানাইতে হয়, যেটা আসলে রিয়েল ডিমান্ড না, 9টার ডিমান্ড আমি বানালাম 40টা, তাহলে আমার লিড টাইমটা কি বেশি লাগবে না? জি লাগবে তো। তারপর দেখেন রেশনিং অ্যান্ড শর্টেজ গেমিংটা কি। ফর এক্সাম্পল, আমার কাছে অর্ডার আছে 40টার প্রোডাক্টের, কি ঠিক আছে? কিন্তু আলটিমেটলি জি আমার কাছে প্রোডাক্ট আছে মাত্র 10টা, 40টা নাই, 10টা আছে। তখন আমি কি করলাম? রেশনিং করলাম। রেশনিংটা কি? যিনি আমাকে 20টা অর্ডার দিছে, ধরেন আমার কাছে অর্ডার কটা আছে? 40টা। তা একজন অর্ডার দিছে 20টা, আর 2জন দিছে 10টা 10টা, 20টা। তার মানে 3জন অর্ডার দিছে, একজন 20 আর 2জন 10টা 10টা করে। কিন্তু প্রোডাক্ট আছে কটা আমার কাছে? মাত্র 10টা। 10টা। তো তখন আমি কি করলাম? এটাকে রেশনিং করলাম পার্সেন্টেজে। যিনি আমাকে 20টা অর্ডার দিছে, তার মানে 40টার 20টা কত? 50%। তো এখন আমার কাছে জি আছে 10টা, 10টার 50% কটা? 5টা প্রোডাক্ট তাকে দিলাম। 5টা। আর যে 10টা 10টা দিছে, একজনকে 3টা দিলাম, আরেকজনকে 2টা দিলাম। তো এখন এই ক্ষেত্রে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, মনে করেন ফর এক্সাম্পল, একজন আমাকে 10টা প্রোডাক্ট অর্ডার করছে, কিন্তু তার সাথে আজকে আমার ব্যবসায়িক সম্পর্ক গত 40 বছর বা 30 বছর বা 20 বছর। তো তাকে যদি আমি 10টা অর্ডার দিলে মাত্র 2টা বা 3টা প্রোডাক্ট ডেলিভারি দিই, তাহলে সে কি আমার সাথে, মানে তার সাথে যে রিলেশনশিপটা, এটা কি ভালো থাকবে ভাই? জি না। সে কি চিন্তা করতে পারে না তার সাথে আমার এতদিনের ব্যবসায়িক সম্পর্ক, সে আমারে দিল মাত্র 2টা, আরেকজনকে দিল 3টা, আরেকজনকে দিল 5টা, কি মনে করতে পারে না? জি স্যার পারে। তো এখন এই ক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে? অপারেশনাল অবস্টাকেলস। এরপর দেখেন প্রাইসিং অবস্টাকেল। এই যে একটু কি বললাম, লট বেস কোয়ান্টিটি এডিশন, প্রাইস ফ্লাকচুয়েশন। তা প্রাইসিং অবস্টাকেল কি? দুইটা বিষয় ভাই। অনেক সময় যদি আপনি প্রাইস ডিসকাউন্ট দেন, মানুষ বেশি কিনবে, ফরওয়ার্ড বাই করবে, কিন্তু এটা কিন্তু আসলে রিয়েল ডিমান্ড না। আরেকটা বিষয় প্রাইস ফ্লাকচুয়েশন। প্রাইস ফ্লাকচুয়েশনটা কি? ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে ভেঙে বলি, ধরেন আপনি আজকে আজকে একটা প্রোডাক্ট কিনলেন 1 পাউন্ড দিয়ে,
কি ঠিক আছে? মনে করেন তহিন সাহেব ইউকের সাথে একটা চুক্তি করছে যে ইউকে থেকে উনি একটা প্রোডাক্ট কিনবে 1 পাউন্ড দামে, কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হবে আজকে 2026 সালে ডিসেম্বরে। তো 2026 সালে আজকে 1 পাউন্ডের মূল্য হচ্ছে 165 টাকা, কিন্তু 27 সালের ডিসেম্বরে যখন উনি কিনলো এবং টাকাটা পে করলো, তখন 1 পাউন্ডের মূল্য হয়ে গেছে 200 টাকা। তাহলে এই যে প্রাইস ফ্লাকচুয়েশনস বা কারেন্সি ফ্লাকচুয়েশনের কারণে তার প্রত্যেকটা প্রোডাক্টে তার কত টাকা করে লস হলো ভাই? কত টাকা করে লস হলো বলুন তো ভাইরা? সে দুই একশো হাজার পঁয়ষট্টি চব্বিশ সালে 1 পাউন্ড ইকুয়াল টু ছিল 165 টাকা যখন সে চুক্তি করছে। আর 2000 সালে যখন সে দুই 35 হাজার টাকা স্যার। সাতাইশ সালে যখন সে কিনলো, আসল দাম পরিশোধ করলো 1 পাউন্ড, তখন তার 1 পাউন্ড কিনতে তার খরচ হচ্ছে কত? 200 টাকা। তাহলে এই যে কারেন্সি 35 টাকা। ফ্লাকচুয়েশন কারণে তার কত টাকা? 35 টাকা তার লস হলো। তাহলে জি এটাকে আমরা কি বলি? প্রাইসিং অবস্টাকেল। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। এরপর দেখেন বিহেভিয়ার অবস্টাকেলসটা কি ভাই? বিহেভিয়ার অবস্টাকেলসটা হচ্ছে, দেখেন এখানে 5টা বিষয়, এগুলো কমন বিষয়। যেমন ইচ স্টেজ অফ দ্য সাপ্লাই চেইন ভিউজ ইটস অ্যাকশন লোকালি। তার মানে হচ্ছে সাপ্লায়ার তার নিজেরটা নিয়ে ভাবে, ব্যক্তি স্বার্থ নিয়ে ভাবে, ম্যানুফ্যাকচারার নিজেদিকে নিয়ে চিন্তিত, হোলসেলার তাদেরকে নিয়ে চিন্তিত, রিটেলার নিজেকে নিয়ে চিন্তিত, কাস্টমার তার স্বার্থ নিয়ে চিন্তিত, কেউ কারোরটা চিন্তা করে না। আর 2 নম্বরে বলা হচ্ছে দেখেন, মানে আসল কারণ খুঁজে না বের করে আপনারা তারা কি করে? ওই যে একে অপরকে ব্লেম করে। 2 আর 3 নম্বরে বলা হচ্ছে দেখেন, ট্রাইং টু আইডেন্টিফাই দ্য রুট কস্ট বাট ডিফারেন্ট স্টেজ অফ দ্য সাপ্লাই চেইন ব্লেম ওয়ান অ্যানাদার ফর দ্য ফ্লাকচুয়েশন। যেমন দেখা গেল এই যে এখানে কি বলছিলাম ভাই, এখানে আমরা বলছিলাম মনে আছে আপনাদের? এখানে কি বলেছিলাম? ওই যে বুলিপ ইফেক্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর দোষ দিচ্ছে রিটেলারকে। কারণ কি? সে জি 5টা প্রোডাক্ট বেশি অর্ডার দিছে বলে সে বেশ 20টা কিনছে। আবার ম্যানুফ্যাকচারার দোষ দিচ্ছে ডিস্ট্রিবিউটরকে। কেন? কারণ সে 20টা অর্ডার দিছে বলেই 10টার পরিবর্তে সে আরো বাড়াইয়া 40টা প্রোডাক্ট কিনছে। তাহলে এখন আসল কারণটা কি এটা খুঁজে না বের করে মানুষ কি করে? একে অপরকে শুধু দোষারোপ করে, ব্লেম গেম করে। আর জি 4 নম্বরে দেখেন বলেছে নো স্টেজ অফ দ্য সাপ্লাই চেইন লার্নস ফ্রম ইটস অ্যাকশন ওভার টাইম। কেউ তার নিজের অতীত ইতিহাস বা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না। আর 5 নম্বর বলা হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট এবং সাপ্লাই চেইন পার্টনার। কেউ একে অপরকে বিশ্বাস করে না। সবাই চিন্তা করে যে ও মনে হয় আমাকে ঠকাচ্ছে, ও মনে হয় আমার চেয়ে বেশি প্রফিট করতেছে। তাহলে এই যে একটা প্রবলেম, এটাকে আমরা কি বলি? আচরণগত সমস্যা বলি। কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এরপর দেখেন বলা হচ্ছে ম্যানেজারাল লেভার্স টু অ্যাচিভ কোঅর্ডিনেশন। তাহলে এখন কোঅর্ডিনেশন অ্যাচিভ করার জন্য অ্যাজ এ ম্যানেজার আপনার সামনে 5টা উপায় আছে। কি কি? নাম্বার 1, অ্যালাইনিং গোলস অ্যান্ড ইনসেনটিভস। Align goals across the supply chain. Align incentives across the functions. Pricing for coordination. After Salesforce incentive from sell in. সেল ইন মানে কি? টু দ্য রিটেলার। সেল থ্রু মানে কি? বাইরে। যেমন আমি একটু ভেঙে বলি আপনাদেরকে, যেমন আমরা যদি একটা কমিটি করে দিই যে এই কমিটিতে কে থাকবে? সাপ্লায়ার থাকবে, ম্যানুফ্যাকচারার থাকবে, হোলসেলার থাকবে এবং রিটেলার থাকবে। এবং তারা মিলে ঠিক করবে যে একটা প্রোডাক্ট তৈরি, মানে র মেটেরিয়ালস কালেকশন করা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত আমার খরচ হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং সবকিছু মিলে ধরেন 100 টাকা। এখন আমরা ঠিক করলাম এটাতে আমরা প্রফিট করব কত টাকা? আমরা প্রফিট করব ধরেন 40 টাকা। তো এখন তার মানে প্রোডাক্টের প্রাইস কত হবে? 140 টাকা। এখন এই যে 40 টাকা প্রফিট করলাম, তা আমরা এখন কি করলাম? এটা প্রত্যেকে প্রত্যেকে মানে কি? সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, এই 4জনকেই আমরা কি করলাম? ইকুয়াল পার্সেন্টেজ 25, 25, 25, 25 মানে কত? 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে প্রফিট শেয়ার করলাম। তাহলে সবাই যদি ইকুয়াল প্রফিট পায় তাহলে কি ভাই আর কোনো ঝামেলা থাকবে? জি না। আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে? জি না। তো এখন এটাকে কি বলেছে? অ্যালাইনিং গোলস এন্ড ইনসেনটিভস। এরপর দেখেন ইমপ্রুভিং ইনফরমেশন ভিজিবল অ্যান্ড ইকোরেসি। ভাই আপনি আমাকে বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ পৃথিবীতে ওয়ান অফ দ্য কান্ট্রি যে দেশগুলো আপনার ট্যাক্স ফাঁকি দেয়, বাংলাদেশ তার ভিতরে অন্যতম। কেন? কিভাবে সম্ভব এটা? আপনি আমাকে বলেন ইউরোপ, আমেরিকা এইসব দেশে কি ট্যাক্স ফাঁকি দেওয়া সহজ ভাই? জি না। কেন ট্যাক্স ফাঁকি দেওয়া যায় না কেন? কারণটা কি? কি জাদু আছে ভাই? করাপশন নাই। না না, করাপশনের বিষয় না। আপনার আসল জিনিসটা মিস করতেছেন। সবকিছু সবকিছু আপনার কি? আপনার অনলাইন বেস, আপনার কি পয়েন্ট অফ সেল বেস।
এখন ধরেন বাংলাদেশে আপনাকে কাজ করতেছেন, ক্যাশে আপনাকে বেতন দিচ্ছে। এখন ইউরোপে আপনি কাজ করবেন, আপনাকে হ্যান্ড ইন ক্যাশ সহজে কেউ বেতন দিবে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে? ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আচ্ছা, আরেকটু ভেঙে বলি। আপনি বাংলাদেশে মুদি দোকানে যান, আপনি 100 টাকা খরচ করতেছেন না 20 টাকা খরচ করতেছেন, কারোর পক্ষে কি হিসাব রাখা সম্ভব? জি না না। স্যার। কিন্তু আপনি এই সকল দেশে যখন আপনি বাজার করতে যাবেন, আপনি কিন্তু কিসে কিনতেছেন? আপনি যদি, সবাই কিন্তু দেখবেন 99% টাইম তারা কি করতেছে, কার্ডে কেনাকাটা করতেছে। তার মানে সবকিছু কিন্তু আপনার কি কম্পিউটারাইজড। ইভেন আপনি যদি কখনো কখনো যদি ক্যাশও ইউজ করেন, ওই যে ক্যাশটা যে ইউজ করতেছেন এটা কিন্তু পজ মেশিনে আপনার টাকাটা পে করতেছেন, অটোমেটিক কিন্তু আপনার কাস্টমার ডাটাবেসে কিন্তু টাকাটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনোভাবে কি কোনো টাকা পয়সা ইনভিজিবল হওয়ার সুযোগ আছে? জি No. না। তো আপনি চিন্তা করেন, আমি সুইডেনে গেলাম 2 বার, এবছর একবার, গত বছর একবার। টোটাল সুইডেনটা আপনার ক্যাশ বলতে কিছু নাই, ক্যাশলেস কান্ট্রি, টোটালি ক্যাশলেস কান্ট্রি। তাহলে এই যে ক্যাশলেস কান্ট্রি ভাই, ওখানে কি কেউ 1 টাকা 1 টাকা চুরি করতে পারবে ভাই? মানে 1 টাকা ট্যাক্স ফাঁকি জি দিতে না। পারবে? ইভেন জি না। আপনি সবাক হয়ে যাবেন, গত বছর আমি শুনেছি বাংলাদেশে 20,000 কোটি টাকা খরচ হচ্ছে। কেন? টাকা ছাপাতে গিয়ে 20,000 কোটি টাকা। তাহলে আমার যদি এই টাকা ছাপানো না লাগে, এই 20,000 কোটি টাকা যদি আমার সাশ্রয় হয়, তাহলে এটা কি সরকার অন্যান্য খাতে ইউজ করতে পারবে না ভাই? জি আর স্যার, জি। অবশ্যই পাবো। তাহলে এখন এই যে আমাকে কি করতে হবে, ইমপ্রুভিং ইনফরমেশন ভিজিবিলিটি এন্ড অ্যাকুরেসি, এটাকে আমাকে ডেভেলপ করতে হবে। তারপর দেখেন নাম্বার 3 কি বলা হচ্ছে, ইমপ্রুভিং অপারেশনাল পারফরমেন্স। হাউ ইজ ইট পসিবল? দেখেন এখানে 3টা কথা বলা হচ্ছে। নাম্বার 1, রিডিউসিং রিপ্লেসমেন্ট লিড টাইম, লিড টাইমটা কমায় আনুন। এখন যদি এরকম হয় ভাই, যে আমার একটা প্রোডাক্ট আজকে অর্ডার দিলে আমি আজকে পাবো, বা আজকে অর্ডার দিলে আগামীকাল সকালে পাবো, তাহলে কি আমার অতিরিক্ত কেনার দরকার আছে ভাই? নাই তো। না। তারপর দেখেন কি বলা হচ্ছে, রিডিউসিং লট সাইজ। এখন আপনি যদি ভাই, এই যে আমি কই মাছ কিনতে গিয়ে আমি কি করতেছি, দরকার আমার 2টা কিনতেছি 3টা, কেন? ডিসকাউন্টের আসে। তো তারা যদি বলতো ভাই প্রত্যেকটাতে 20% ডিসকাউন্ট, একটা কিনলে 20%, 2টা কিনলেও 20%, 3টা কিনলেও 20%, তাহলে কি আমি আর 3টা কিনতাম? না। জি তাহলে না। এই যে আমি যে 3টা কিনতেছি, 3টা মানে কি লট, 3টা কিনলে একটা ফ্রি, এটা লট। আর যদি বলতো শুধু 20% ডিসকাউন্ট, তাহলে কিন্তু আমি লট কিনতাম না, আমার যে 2টা দরকার আমি 2টাই কিনতাম, কি তাই না ভাইরা? জি। তো এর ফলে কি আর কৃত্রিম ডিমান্ড সৃষ্টি হবে? অতিরিক্ত প্রোডাক্ট কিনবে কাস্টমার? বাজারে কি কৃত্রিম জি না। সংকট সৃষ্টি হবে? হবে না কিন্তু। হবে এরপর দেখেন রেশনিং বেসড অন পাস সেলস অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন টু লিমিট গেমিং। একটু খেয়াল করে দেখেন কি বললাম। একজন ব্যবসায়ী, তার সাথে আমার 20 বছরের সম্পর্ক, তাকে আমি দিলাম 2টা প্রোডাক্ট, কারণ কি সে আমাকে অর্ডার দিছে কম। আরেকজনের সাথে আমার 2 বছরের সম্পর্ক, সেই যদি অর্ডার বেশি দিছে তাকে দিলাম 5টা। তা এখন যেহেতু, এখন যার সাথে আমার 20 বছরের সম্পর্ক তাকে যদি 2টা দিই, আর যার সাথে আমার 2 বছরের সম্পর্ক তাকে 5টা দিই, তাহলে আমার সাথে কিন্তু তার সম্পর্কটা ভালো থাকবে না। তাহলে এই ক্ষেত্রে জি। রেশনিংটা করতে হবে কিসের উপর? অর্ডারের উপর না, কার সাথে কার সম্পর্ক কতদিন, ওটার উপর ডিপেন্ড করে করা উচিত। সেটা কি বেস্ট অন দ্য পাস সেলস। যেমন আমি যদি বাস। বলতাম ভাই, যেহেতু আপনার সাথে আমার 20 বছরের সম্পর্ক, আপনাকে আমি দেখেন আমার 10টা প্রোডাক্ট আছে, আপনাকে আমি 5টাই দিয়ে দিলাম, আর আরেকজনকে 3টা দিলাম, আরেকজনকে 2টা দিলাম, তাহলে কি আর মিসআন্ডারস্ট্যান্ডিংটা হবে ভাই? উনি কি নিজেকে জি না। ডিপ্রাইভ ফিল করবে? কখনোই না। জি না। এরপর দেখেন ডিজাইনিং প্রাইসিং স্ট্র্যাটেজিস টু স্টাবলাইজ অর্ডারস। এই যে একটু আগে কি বললাম ভাই, লট সাইজ বেস থেকে ভলিউম সাইজ বা কোয়ান্টিটি ডিসকাউন্টে শেয়ার মানে সুইচ করতে হবে। এবং স্টাবলাইজিং প্রাইসিং, এই যে একটু আগে একটা কথা বলেছিলাম ভাই কারেন্সি ফ্লাকচুয়েশন নিয়ে। এখন তহিন সাহেব উনি আজকে চুক্তি করলো যে 1 পাউন্ড করে প্রত্যেকটা প্রোডাক্ট কিনবে, ডেলিভারি 2027 সালের ডিসেম্বরে। তো উনি যদি সেখানে উল্লেখ করতো 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশি 165 টাকা, এবং যখন প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হবে উনি যে টাকাটা পরিশোধ করবে সেটা কি হিসেবে পরিশোধ করবে, হয় 1 পাউন্ড অথবা যেটা 165 টাকার ইকুইভ্যালেন্ট। এখন মনে করেন 2027 সালের ডিসেম্বরে 165 টাকার ইকুইভ্যালেন্ট হচ্ছে 85 পয়সা। তাহলে উনি তাহলে কোনটা পরিশোধ করবে, 1 পাউন্ড না 85 পয়সা ভাই? 85 85 পয়সা। পয়সা। তাহলে কি তার আর লসের সম্ভাবনা থাকবে? না। জি না স্যার। তো এইভাবে আপনাকে কি করতে হবে, স্টাবলাইজিং প্রাইসিংটাকে প্রাইস। স্টাবলাইজ করতে হবে, এবং একে অপরের সাথে কি করতে হবে, পার্টনারশিপ এবং ট্রাস্ট ডেভেলপ করতে হবে। এই আপনি আজকে একটা প্রোডাক্ট র মেটেরিয়ালস কিনতেছেন একজনের কাছ থেকে, কালকে আরেকজনকে ভালো পেলেন তার কাছ থেকে কিনতেছেন, পরে একটা সময় দুইজনে বুঝবে ভাই উনি তো শুধু এইদিক ওদিক নড়াচড়া করে, যেদিকেই মানে বাতাসে সেই দিকেই আপনার ছাতা ধরে বসে থাকে।
তাহলে কেউ কি আপনাকে বিশ্বাস করবে? করবে না। জি না। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে বিজনেস ইজ নাথিং, ইটস অল অ্যাবাউট ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ। তো আপনাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সিআরপি, বিএমআই। এগুলো কিছুই না, এগুলো টোটালি হচ্ছে কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট এন্ড ভেন্ডর ম্যানেজমেন্ট ইনভেন্টরি। হোয়াট ইজ দিস? দ্যাট মিনস দ্যাট আপনি যদি, যেমন ধরেন আপনি যখন স্বপ্ন থেকে কোনো একটা প্রোডাক্ট কিনেন, আপনাকে পজ মেশিনে প্রোডাক্টগুলো স্ক্যান করা হয় না ভাই? হুম। জি। তো এখন এই যে পজ ডাটা, এখন মনে করেন স্বপ্ন মিরপুর 11 নম্বর ব্রাঞ্চে আপনি ধরেন প্রাণের চিনি গুঁড়া চাল আছে কত প্যাকেট, 100 প্যাকেট। এখন আপনি ওখান থেকে 5 প্যাকেট কিনলেন। তো যখনই এটা কিউআর কোডে স্ক্যান করা হবে, সাথে সাথে তাদের যে পজ ডাটা সেটা শো করবে লেফট 95 প্যাকেটস। আগে ছিল 100টা, আপনি 5টা কেনার পর এখন কটা বাকি থাকবে? 95টা। 95%। তাহলে এখন এই যে 95, এটা কি শুধুমাত্র দোকানে থাকবে, নাকি এই ডেটাটা সরাসরি স্বপ্নের যে হেড অফিস এসিআই ওখানেও কি চলে যাবে না ভাই অনলাইনে? হ্যাঁ, জি। এটা এবং যখনই মনে করেন আপনি একটা প্রোগ্রাম সেট করে রাখলেন যে রিঅর্ডার পয়েন্ট কত আপনার 40, যখনই 40টা প্যাকেটে যাবে অটোমেটিক রিঅর্ডার মেসেজ চলে যাবে কার কাছে? হেড অফিসে। হেড অফিস থেকে এসে আবার 60টা প্রোডাক্ট রিফিল করে দিয়ে যাবে। তার এর ফলে কি ভাই, লিড টাইম বলেন বা স্টক আউট বলেন বা স্টক ওভার বলেন, এগুলো কি আর থাকবে? জি না। থাকবে না। এরপর দেখেন এখানে আরেকটা কথা বলছে, কোলাবোরেটিভ প্ল্যানিং, ফোরকাস্টিং এন্ড রিপ্লেসমেন্ট। এখানে দেখেন বলা হচ্ছে সেলার্স এন্ড বায়ার্স ইন এ সাপ্লাই চেইন মে কোলাবোরেট অ্যালং এনি অর অফ দ্য ফলোইং। যেমন সেলার্স এবং বায়ার্স যদি আপনি মনে করেন সাপ্লাই চেইনের প্রত্যেকে মিলে যদি একত্রে তাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ঠিক করে, ডিমান্ড এবং সাপ্লাই ম্যানেজমেন্ট করে, এবং একত্রে সেই পরিকল্পনা এক্সিকিউট করে এবং অ্যানালাইসিস করে যে কোথায় তারা ভুল করছে, তাহলে কি তাদের ভিতর যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কোঅর্ডিনেশনের যে অভাব, এটিকে থাকবে ভাই? জি না, থাকবে না। থাকবে না। মনে করেন আপনি সাপ্লায়ার 2 জন, ম্যানুফ্যাকচারার 3 জন, আপনি মনে করেন হোলসেলার মনে করেন 10 জন, রিটেলার 20 জন, সবাইকে নিয়ে যদি একটা কমিটি গঠন করেন, তারা যদি প্রত্যেক মাসে একবার করে মিটিং করে তাদের স্ট্র্যাটেজিগুলো ঠিক করে পরিকল্পনা করে সেটাকে এক্সিকিউট করে এবং প্রত্যেক পরবর্তী মাসে গিয়ে আগের মাসের পরিকল্পনাটাকে অ্যানালাইসিস করে, তাহলে তাদের ভিতর যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, এগুলো কি অনেকটা দূর হয়ে যাবে না? জি স্যার, অবশ্যই। এরপর দেখেন রিটেল ইভেন্ট কোলাবোরেশন। এই যে একটু আগে কি বললাম ভাই, টেস্কো, সরি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, সরি আপনার ওয়ালমার্ট, তারা কি করলো একটা ইয়ার এন্ড উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে, বক্সিং ডে উপলক্ষে ওই যে একটা কিনলে একটা ফ্রি প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের ডায়াপার তারা প্রমোশন দিয়েছে। তো এখন এই যে এই কাজটা কি করছে আপনার ওয়ালমার্টকে রিটেলার, সে যদি এটা প্রক্টর অ্যান্ড গ্যাম্বলকে আগে ভাগে ইনফর্ম করতো, কোলাবোরেশন করতো, তাহলে কি এই সমস্যাটা হইতো যে পরবর্তী মাসে কি প্রক্টর গ্যাম্বল অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করতো ভাই? না। জি না। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই। আমি 2018 সালে আমার মিল বিটের গুঁড়ো, সরি মিল বিটা না, ডানোর, সরি ডিপ